অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, 10তম। 1996 সালে তিনি প্রথমবারের মতন মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এরপর 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। প্রথম ব্যক্তি হিসেবে তিনি ভারতীয় জনতা পার্টির নেতা হিসেবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে থেকে পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। 1998 সালে রাষ্ট্র ক্ষমতায় আসার 13 মাস পর 1999 সালের এপ্রিল মাসে জয়ললিতা অটলজির সরকারের উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিলে আস্থা ভোটে মাত্র 1 ভোটের ব্যবধানে হেরে তার সরকারকে পদত্যাগ করতে হয়। একজন কবি এবং লেখক হিসেবেও তিনি বিখ্যাত ছিলেন। তিনি 5 দশকেরও বেশি সময় ধরে ভারতের জাতীয় সংসদের সদস্য ছিলেন, যার মধ্যে 10 বার তিনি নিম্নকক্ষ অর্থাৎ লোকসভায় নির্বাচিত হন এবং 2 বার উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভায় নির্বাচিত হন। তিনি 2009 সাল পর্যন্ত লোকসভায় লখনৌ থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে অবসর গ্রহণ করেন। তিনি ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন, যেখানে 1968 থেকে 1972 সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে ছিলেন। তার শাসনামলে ভারত 1998 সালে পোখরানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। বাজপেয়ী পাকিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নত করতে চেয়েছিলেন, তাই প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সাথে সাক্ষাৎ করার জন্য বাসে করে লাহোর ভ্রমণ করেন। 1999 সালে পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধের পর তিনি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের সাথে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেন। এজন্য তাকে আগ্রায় একটি শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। 2014 সালে মোদী সরকার তার জন্মদিন অর্থাৎ 25শে ডিসেম্বরকে সুশাসন দিবস হিসেবে পালন করার কথা ঘোষণা করে। 2015 সালে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত করে। তিনি 16 আগস্ট 2018 সালে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেন। প্রাথমিক জীবন এবং শিক্ষা। বাজপেয়ী 1924 সালের 25শে ডিসেম্বর মধ্যপ্রদেশের গোয়ালিয়রে একটি হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতা কৃষ্ণ দেবী ও পিতা কৃষ্ণ বিহারী বাজপেয়ী। তার বাবা তাদের নিজ শহরে একটি স্কুলের শিক্ষক ছিলেন। তার পিতামহ শ্যামলাল বাজপেয়ী উত্তরপ্রদেশের আগ্রা জেলার বাতেশ্বর গ্রামে তার পৈতৃক গ্রাম থেকে গোয়ালিয়রের কাছে মোরেনায় চলে এসেছিল। বাজপেয়ী গোয়ালিয়রের সরস্বতী শিশু মন্দিরে পড়াশোনা শুরু করেন। 1934 সালে তার বাবা প্রধান শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর 1934 সালে তিনি উজ্জয়িনী জেলার বারনগরের অ্যাংলো ভার্নাকুলার স্কুলে ভর্তি হন। পরবর্তীকালে তিনি গোয়ালিয়রের ভিক্টোরিয়া কলেজ হিন্দি, ইংরেজি ও সংস্কৃতে বিএ ডিগ্রির জন্য পড়াশোনা করেন। তিনি কানপুরের ডিএভি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করেন। স্বাধীনতা আন্দোলন। আর্য সমাজ আন্দোলনের যুব শাখা আর্যকুমার সভায় যোগদানের মধ্য দিয়ে গোয়ালিয়রে তার সক্রিয়তা শুরু হয়, যেখানে তিনি 1944 সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি 1939 সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস একটি স্বয়ংসেবক বা স্বেচ্ছাসেবক হিসেবে যোগদান করেন। বাবা সাহেব আপ্তে দ্বারা প্রভাবিত হয়ে তিনি 1940 থেকে 1944 সাল পর্যন্ত আরএসএসের অফিসার্স ট্রেনিং ক্যাম্পে যোগ দেন। তিনি 1947 সালে প্রচারক পূর্ণ সময়ের কর্মীর জন্য আরএসএস পরিভাষা হয়ে ওঠেন। তিনি ভারত বিভাজনের কারণে আইন অধ্যয়ন ছেড়ে দেন। তাকে একজন বিস্তারক
একটি পরীক্ষামূলক প্রচারক হিসেবে উত্তরপ্রদেশে পাঠানো হয় এবং পরপরই তিনি দীনদয়াল উপাধ্যায়ের রাষ্ট্রধর্ম, একটি হিন্দি মাসিক, পঞ্চজানিয়া, একটি হিন্দি সাপ্তাহিক এবং দৈনিক স্বদেশ এবং বীর অর্জুন পত্রিকায় কাজ শুরু করেন। 1942 সালে মাত্র 16 বছর বয়সে বাজপেয়ী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সক্রিয় সদস্য হয়েছিলেন। যদিও আরএসএস ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছিল, তবুও 1942 সালের আগস্ট মাসে বাজপেয়ী এবং তার বড় ভাইকে ভারত ছাড়ো আন্দোলনের সময় 24 দিনের জন্য গ্রেপ্তার করে। জনসমাগমের অংশ থাকা অবস্থায় 1944 সালের 27 আগস্ট বাটেশ্বরে জঙ্গিদের অনুষ্ঠানে তিনি অংশ নেননি বলে লিখিত বক্তব্য দেওয়ার পরে তাকে মুক্তি দেওয়া হয়। প্রধানমন্ত্রী হওয়ার পরও তিনি সারা জীবনে এই অভিযোগকে একটি মিথ্যা গুজব হিসেবে চিহ্নিত করেছেন। জনতা পার্টি এবং বিজেপি। বাজপেয়ী 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা আরোপিত অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় আরও কয়েকজন বিরোধী দলীয় নেতাসহ তাকে গ্রেপ্তার করা হয়। বাজপেয়ী 1975 সালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা আরোপিত অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় আরও কয়েকজন বিরোধী দলীয় নেতাসহ তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে বেঙ্গালুরু বন্দী থাকা অবস্থায় বাজপেয়ী খারাপ স্বাস্থ্যের কারণে তার কারাদণ্ডের আবেদন করেন এবং দিল্লির একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গান্ধী 1977 সালে জরুরি অবস্থা শেষ করেন। বিজেএস সহ বিভিন্ন দলের একটি জোট একত্রিত হয়ে জনতা পার্টি গঠন করে ও 1977 সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে। জোটের নির্বাচিত নেতা মোরারজি দেসাই প্রধানমন্ত্রী হন। বাজপেয়ী দেসাইয়ের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাজপেয়ী 1977 সালে হিন্দিতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়া প্রথম ব্যক্তি হন। 1979 সালে দেসাই এবং বাজপেয়ীর পদত্যাগ করার ফলে জনতা পার্টির পতন ঘটে। ভারতীয় জনসংঘের পুরনো কর্মীরা 1980 সালে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি গঠন করতে প্রথম রাষ্ট্রপতি হিসেবে বাজপেয়ীর সঙ্গে একত্রিত হন। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শিখ দেহরক্ষীদের দ্বারা হত্যার পরিপ্রেক্ষিতে 1984 সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যদিও তিনি 1977 এবং 1980 সালে নয়া দিল্লি থেকে নির্বাচনে জিতেছিলেন, বাজপেয়ী নির্বাচনের জন্য তার নিজের শহর গোয়ালিয়রে চলে যান। বিদ্যা রাজদানকে প্রাথমিকভাবে কংগ্রেস প্রার্থী হওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। পরবর্তীতে গোয়ালিয়র রাজপরিবারের বংশধর মাধবরাও সিন্ধিয়া শেষ দিনে মনোনয়ন দাখিল করেন। বাজপেয়ী সিন্ধিয়ার কাছে মাত্র 29% ভোটের ব্যবধানে সিন্ধিয়ার কাছে পরাজিত হন। বাজপেয়ীর অধীনে বিজেপি জনসংঘের হিন্দু জাতীয়তাবাদী অবস্থান সংযত করে, জনতা পার্টির সাথে যোগাযোগের উপর জোর দেয় এবং গান্ধীবাদী সমাজতন্ত্রের প্রতি সমর্থন প্রকাশ করে। আদর্শগত পরিবর্তনের ফলে বিজেপিকে সাফল্য এনে দেয়নি, বরং ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড কংগ্রেসের প্রতি সহানুভূতি রটাচ্ছে, যার ফলে নির্বাচনে ব্যাপক জয় লাভ করেছে। বিজেপি সংসদে মাত্র 2টি আসন জিতে। নির্বাচনে বিজেপির হতাশাজনক ফলাফলের পর বাজপেয়ী দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগের প্রস্তাব দেন, কিন্তু 1986 সাল পর্যন্ত পদে ছিলেন। তিনি 1986 সালে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন এবং সংসদে বিজেপি নেতা ছিলেন। 1986 সালে লালকৃষ্ণ আদবানি বিজেপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। তার অধীনে বিজেপি কট্টর হিন্দু জাতীয়তাবাদের নীতিতে ফিরে আসে। হিন্দু দেবতা রামের সম্মানে রামের জন্মভূমিতে মন্দির নির্মাণ করার জন্য রাজনৈতিক আন্দোলন জোরদার হয়ে ওঠে। 1600 শতকে একটি বাবরি মসজিদ ভেঙে অযোধ্যায় মন্দির নির্মাণ করতে চেয়েছিল, যা রামের জন্মস্থান বলে বিশ্বাস করা হতো।
এই কৌশলের ফলে বিজেপির 1989 সালের সাধারণ নির্বাচনে লোকসভায় 86 আসন জয়লাভ করে। ভিপি সিং সরকারের সমর্থন গুরুত্বপূর্ণ করে তোলে। 1992 সালের ডিসেম্বর মাসে বিজেপি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদের অর্থাৎ ভিএইচপি সদস্যদের নেতৃত্বে একদল ধর্মীয় স্বেচ্ছাসেবক মসজিদটি ভেঙে ফেলে। 1957 থেকে 1962 সাল পর্যন্ত বলরামপুরে শুরু হয়ে বিভিন্ন মেয়াদে তিনি লোকসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীত্বের পরে 2005 সালের ডিসেম্বরে বাজপেয়ী সক্রিয় রাজনীতি থেকে তার অবসরের ঘোষণা দেন। ঘোষণা করেন যে তিনি পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। মুম্বাইয়ের শিবাজি পার্কে বিজেপির রৌপ্য জয়ন্তী সমাবেশে একটি বিখ্যাত বিবৃতিতে বাজপেয়ী ঘোষণা করেন যে এখন থেকে লালকৃষ্ণ আডবাণী এবং প্রমোদ মহাজন হবেন রাম লক্ষ্মণ, হিন্দুদের অনেক শ্রদ্ধেয় এবং হিন্দুদের দ্বারা পূজিত। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজ্যসভায় একটি বক্তৃতার সময় বাজপেয়ীকে ভারতীয় রাজনীতির হিন্দু মহাকাব্য মহাভারতের একটি চরিত্র ভীষ্মের সাথে তুলনা করেন। বাজপেয়ী 6 ফেব্রুয়ারি 2009 সালে বুকে সংক্রমণ এবং জ্বরের জন্য দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেটরে সাপোর্টে রাখা হয়, কিন্তু অবশেষে তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পরে তাকে ছেড়ে দেওয়া হয়। তার দুর্বল স্বাস্থ্যের কারণে 2009 সালের সাধারণ নির্বাচনের প্ররোচনায় অংশগ্রহণ করতে অক্ষম। তিনি ভোটারদের বিজেপিকে ফিরে পেতে আহ্বান জানিয়ে একটি চিঠি লিখেছিলেন। লালজি ট্যান্ডন সেই নির্বাচনে লখনৌ আসন ধরে রাখতে সক্ষম হন, যদিও এনডিএ সারা দেশে নির্বাচনী ক্ষতির সম্মুখীন হন। ব্যক্তিগত জীবন: বাজপেয়ী তার সারা জীবন অবিবাহিত ছিলেন। তিনি নমিতা ভট্টাচার্যকে দত্তক নেন এবং লালন পালন করেন তার নিজের সন্তান হিসেবে। দীর্ঘদিনের বন্ধু রাজকুমারী কাউল এবং তার স্বামী অধ্যাপক বি.এন. কাউলের কন্যা হিসেবে তার দত্তক নেওয়া পরিবার তার সাথে থাকত। তিনি একজন প্রখ্যাত কবি ছিলেন, হিন্দিতে লিখতেন। তার প্রকাশিত কাজের মধ্যে রয়েছে কাদি কবিরাজ, কি কুন্দলিয়ান। 1975 থেকে 77 সালের জরুরি অবস্থার সময় তিনি যখন বন্দী ছিলেন তখন লেখা কবিতার একটি সংকলন অমর আগ হ্যায় প্রকাশিত হয়। মৃত্যু: বাজপেয়ী 2009 সালে স্ট্রোকে ভুগেছিলেন, যার ফলে তার কথা বলতে কষ্ট হতো। তার স্বাস্থ্য উদ্বেগের একটি প্রধান কারণ ছিল তাকে হুইল চেয়ারে বন্দি করে রাখা হতো এবং মানুষকে চিনতে পারতেন না। এছাড়াও তিনি ডিমেনশিয়া এবং দীর্ঘমেয়াদী ডায়াবেটিসে ভুগছিলেন। এইমসে চেকআপ ছাড়া বহু বছর তিনি কোনো জনসংযোগে অংশ নেননি। তিনি খুব কমই বাড়ি থেকে বের হতেন। 11 জুন 2018 সালে বাজপেয়ী একটি কিডনিতে সংক্রমণ দেখার পর গুরুতর অবস্থায় এইমস হাসপাতালে ভর্তি করা হয়। 16 আগস্ট 2018 তারিখে 93 বছর বয়সে সকাল 5:05 তাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করা হয়। কিছু সূত্র দাবি করে যে তিনি আগের দিন মারা গেছেন। বিকেল 4টায় রাজঘাটের কাছে রাষ্ট্রীয় স্মৃতিস্থলে বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হয় এবং তার চিতায় তার পালিত কন্যা নমিতা কৌল ভট্টাচার্য দ্বারা আলোকিত করা হয়। তার রাজনৈতিক জীবন সম্পর্কে অন্য একটি ভিডিওতে আলোচনা করা হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই রকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।